আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে বলতে বলতে বছর ঘুরে আবার চলে আসলো আম কাঁঠালের মৌসুম। আর আম কাঁঠালের মৌসুমটাই কিন্তু শুরু হয় কাঁচা আম দিয়ে। কাঁচা আমের আমসত্ত্ব, কাঁচা আমের আচার, কাঁচা আমের মোরব্বা, কাঁচা আমের শরবত আরও কত কি, তাই না? এগুলোর নাম শুনলেই কেন জানি জিভে জল চলে আসে। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজে হাতে বানানো কাঁচা আমের আমসত্ত্ব এবং আমার শাশুড়ি মার হাতে বানানো কাঁচা আমের ২-৩টা আইটেমের আচার। প্রথমেই আমি দেখাবো আমসত্ত্ব। আমসত্ত্বর জন্য আমি এখানে ৫ কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। এরপর সামান্য কিছু পানি এবং লবণ দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সিদ্ধ করা আমগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে নিতেছি। খেয়াল রাখবেন সিদ্ধ করার সময় খুব বেশি পানি ব্যবহার করবেন না। খুব বেশি পানি ব্যবহার করলে পরবর্তীতে আপনি যখন আমসত্ত্বটা জাল দিবেন তখন আমসত্ত্বর যে পিউরিটা সেটা ঘন হতে অনেক বেশি সময় নিবে। আমটা সিদ্ধ হওয়ার সময় আম থেকে যে পরিমাণ পানি বের হয় সেই পানিতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যাবে। এখন আমি সিদ্ধ করা আমটা ব্লেন্ডার করার পরে একটা চালনি দিয়ে আমের পিউরিটা চেলে নিলাম। আমের পিউরিটা চেলে নেওয়ার কারণে আমের পিউরিটা একদম মসৃণ এবং স্মুথ হবে। এখন আমি একটা পাত্রে সম্পূর্ণ আমের পিউরিটা নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে যে মশলাগুলো দিব সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো, এরপর বিট লবণ নিয়েছি, এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া নিয়েছি। এটা জাস্ট একটু কালারের জন্য আমি এখানে ব্যবহার করতেছি। এখন সব কিছু একসাথে আমি আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে হলুদের গুঁড়ার পরিবর্তে সবুজ কালারের যে ফুড কালার পাওয়া যায় সেটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম প্রায় ২ কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতেছি, এ কারণে আমি টকের পরিমাণটা একটু বেশি রাখবো। এই কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। যদি আপনারা চিনি বা মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা ৫ ফোড়নের গুঁড়া। আমি এখানে ৫ ফোড়নটা প্রথমে সামান্য একটু ভেজে এরপর গুঁড়া করে নিয়েছি। এখানে ভাজা ৫ ফোড়নের গুঁড়াটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা চাইলে এখানে কাঁচা ৫ ফোড়নের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। আমসত্ত্বটা নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি আবারও একটু কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পর যখন আমের পিউরিটা দেখবেন ঘন হয়ে এসেছে সেই মুহূর্তে আপনারা আমের পিউরিটা নামিয়ে নেবেন। আমের পিউরিগুলো যে পাত্রে ঢালবো সেই পাত্রে সরিষার তেল ভালোভাবে মেখে নিতে হবে। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, এতে করে পরবর্তীতে যখন আমসত্ত্বটা খাবেন তখন সরিষার তেলের একটা হালকা ফ্লেভার পাওয়া যায়। দেখেন সরিষার তেল মাখানোর সময় জায়ান ওর ফিটার দিয়ে এটার মধ্যে পানি দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে দেখেন ও হাতের মধ্যে পানি নিয়ে এরপর এটার মধ্যে দেখেন পানি দেওয়ার চেষ্টা করতেছে। ও সব সময় এরকমই খালি দুষ্টামি করতেই থাকে, ওর দুষ্টামি সারাদিন চলতেই থাকে। এই তো দেখেন আমার আমসত্ত্বর জন্য আমের পিউরিটা একদম পুরোপুরি রেডি। এই যে দেখেন আমের পিউরির ঘনত্বটা এরকম হবে। পাত্রে সরিষার তেল মেখে নেওয়ার পরে এখন আমি আমসত্ত্বর জন্য আমের পিউরিটা সুন্দর করে একটা পাতলা লেয়ার করে বিছিয়ে নিব। প্রথম যে লেয়ারটা দিবেন সেই লেয়ারটা চেষ্টা করবেন পাতলা করে দেওয়ার জন্য। খুব বেশি মোটা করে লেয়ার দিলে সেটা ভালোভাবে রোদ্রে শুকাতে চায় না। আমি আজকে ২টা লেয়ারে দিব আমসত্ত্বটা, তাই প্রথম লেয়ারটা আমি পাতলা করে দিতেছি। এরপরে যে দ্বিতীয় লেয়ারটা দিব সেটাও পাতলা করে দিব। এতে করে ২ বার লেয়ার দেওয়ার কারণে আমার একবারে একটা মোটামুটি মিডিয়াম
টাইপের একটা লেয়ার হবে। আমি পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের একদম সম্পূর্ণ জায়গা আমি আমের পিউরি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করতেছি সেটা আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই আমসত্ত্বগুলো আপনারা চেষ্টা করবেন সকালে ৮টা থেকে ৯টার মধ্যে রোদ্রে শুকাতে দিয়ে দিতে। এতে করে সকালে যে রোদটা থাকে ওই রোদটাতে আমসত্ত্ব শুকাতে খুব ভালো হয় এবং ৪ থেকে ৫ ঘন্টার মতো রোদ্রে শুকানোর জন্য সময়টা পাওয়া যায়। আমার ৩টা পাত্রে আমসত্ত্বর জন্য লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ছাদে দিয়ে আসব। যাদের ছাদে দিয়ে আমসত্ত্ব শুকানোর মতো সুযোগ নাই তারা ইচ্ছা করলে চুলার নিচে যদি জায়গা থাকে তাহলে রান্নার সময় আপনারা চুলার নিচে দিয়েও আমসত্ত্ব শুকিয়ে নিতে পারেন, অথবা বারান্দায় যে অংশে সূর্যের আলোটা ভালোভাবে পড়ে সেই জায়গায়ও আপনারা আমসত্ত্বটা দিয়ে শুকিয়ে নিতে পারবেন। আমার শাশুড়ি মা আমার আগে ফার্স্ট হয়ে গিয়েছে। মা দেখেন এখানে এটা হবে খোসাসহ তেলে ভিজানো ঝালটক আমের আচার। তাই মা আমগুলোকে খোসাসহ কেটে নিয়ে এর মধ্যে সরিষা এবং রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমের সাথে ভালোভাবে মেখে আমগুলোকে রোদ্রে শুকাতে দিয়েছে। রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে এই আমগুলোকে তেলের মধ্যে ৫ ফোড়ন গুঁড়া দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে বাগার দিয়ে নিলেই হয়ে যাবে তেলে ভিজানো টকঝাল আমের আচার। আমসত্ত্বর জন্য প্রথম লেয়ারটা দেওয়ার পরে বাকি যে আমের পিউরিটা থাকবে সেটা আপনারা এরকম একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। ফ্রিজে রাখার আগে আমের পিউরিটা কিন্তু অবশ্যই ভালোভাবে পুরোপুরি ঠান্ডা করে নেবেন, এরপর হচ্ছে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। এই আচারটা মা গতকালকে বানিয়েছে। এটা হচ্ছে টকঝাল মিষ্টি আচার। এই আচারটা বানাতে কিন্তু একদম তেল লাগে না, এটা শুধুমাত্র চিনি শিরার মধ্যে দিয়ে বানানো হয়। এই যে দেখেন মা আরো আচারের জন্য আম কেটে নিতেছে, আর জায়ান তার দাদুর কাছে বসে সে আম কাটা দেখতেছে। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের দিন সকালবেলা আমসত্ত্বর জন্য আমি প্রথম লেয়ারের উপরে আরেকটা যে লেয়ার দিব সেটার জন্য গতকালকে যে আমের পিউরিটা আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম সেই আমের পিউরিটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডাটা কমিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে লেয়ারটা দিয়েছিলাম এটা কিন্তু ভালোভাবে একদম শুকিয়ে গিয়েছে। প্রথম লেয়ারটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরেই এরপরে উপরে আরেকটা লেয়ার দিবেন। নিচের লেয়ারটা পুরোপুরি ভালোভাবে না শুকাতে কিন্তু দ্বিতীয় লেয়ারটা দিলে উপরের লেয়ারটা পরে ভালোভাবে শুকাতে চায় না। এই আমের পিউরিটা ফ্রিজে রাখার কারণে আগে থেকে আরেকটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে আমের পিউরিটা একদম সম্পূর্ণ চারিদিকে ভালোভাবে সুন্দরভাবে বিছিয়ে নিতেছি। চেষ্টা করবেন সব দিকে যাতে সমানভাবে আমের পিউরিটা ফিল আপ করা যায়, এতে করে আমসত্ত্বর পুরুত্বটা সব দিকে সমান থাকবে। লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি আমসত্ত্বগুলোকে আবার রোদ্রে শুকাতে দিয়ে আসবো। দুপুরের পরে পড়ন্ত বিকেলের সূর্যের আলোতে আমসত্ত্বগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখেন জায়ানও কিন্তু তার আঙ্গুল দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছে আমসত্ত্বগুলো কতটুকু শুকিয়েছে। এই যে দেখেন আমার আমসত্ত্ব কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমার আমসত্ত্ব কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন শুধুমাত্র আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে পিস করে নিলেই হয়ে যাবে। আমার আমসত্ত্বগুলো
শুকাতে 2 দিন সময় লেগেছে। আমি যেহেতু পাতলা করে লেয়ার দিয়েছি তাই আমার একটা লেয়ার একদিনই শুকিয়ে গিয়েছে, তাই আমার ২ টা লেয়ার শুকাতে ২ দিন সময় লেগেছে। আর এইদিকে যেই কুচি করা আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো দিয়ে মা আমের মিষ্টি ঝুরি আচার দিবে। তাই আমগুলোকে কুচি করে কেটে নিয়ে এর মধ্যে সরিষা, রসুন বাটা এবং চিনি দিয়ে মাখিয়ে রোদ্রে শুকাতে দিয়েছে। এখানে চিনি ব্যবহার করার কারণে চিনিটা গলে পানি বের হয়েছে। এই পানিটা যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত আমটা ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমসত্ত্বগুলোকে ছোট, ছোট টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ছোট, ছোট টুকরা করে নিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম সেই চিলি ফ্লেক্সগুলো দেখা যাচ্ছে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে, তাই আমি চিলি ফ্লেক্স আমসত্ত্বে ব্যবহার করি। আর এই যে দেখেন আমার ছোট্ট সোনামণি আমার বাবাটা বসে, বসে আমসত্ত্ব খাচ্ছে। জায়ান একদম তার বাবার মতো হয়েছে। জায়ান তার বাবার মতো ঝাল, টক এই জাতীয় খাবার খেতে খুব বেশি পছন্দ করে। আর আমার হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ। কিন্তু জায়ান মিষ্টি জাতীয় খাবার একটু কম পছন্দ করে। ও ওর বাবার মতো ঝাল, টক জাতীয় খাবার বেশি পছন্দ করে। আর এই আমসত্ত্বগুলো কিন্তু বেশ টক হয়েছে। তারপরও দেখেন জায়ান কিভাবে আমসত্ত্বগুলো খাচ্ছে। এই ধরনের টক আমসত্ত্ব কিন্তু বিট লবণ দিয়ে খেতে আমার কাছে বেশ মজা লাগে। এখন মা আরেকটা আমের আচারের জন্য এখানে রসুন নিয়েছে এবং সাথে হচ্ছে সরিষা নিয়ে নিচ্ছে। এরপরে এর মধ্যে ৭-৮ টা কাঁচামরিচ দিয়ে দিল। এটা যেহেতু ঝাল দিয়ে করবে তাই এখানে কাঁচামরিচটা ব্যবহার করতেছে। এখন সবগুলোকে একসাথে পাটায় বেটে নিতেছে। এই যে দেখেন এটাও কিন্তু ঝুরি আচার হবে। এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল মিষ্টি ঝুরি আচার। আর এটা হবে হচ্ছে টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এজন্য মা প্রথমে এখানে চিনি দিয়ে নিল, এরপর সামান্য একটু হলুদ দিয়ে দিতেছে। এরপরে যে মশলাটা বেটে রেখেছিল সেই বাটা মশলাটা দিয়ে দিতেছে। এরপর স্বাদমতো লবণ দিয়ে সবকিছুকে ভালোভাবে একসাথে আমের সাথে মেখে নিতেছে। সবকিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিবে। আর এই যে দেখেন জায়ানও ওর দাদুর সাথে সাথে আমের ভিতরে চিনি দিয়ে দিতেছে। আমরা কোনো কাজ করতে নিলে জায়ান সবসময় ওই কাজের মধ্যে এসে ও কিছু না কিছু আমাদের সাথে করার চেষ্টা করবে। এই যে দেখেন ওর দাদুকে এটার মধ্যে চিনি দিতে দেখছে তাই ও এটার মধ্যে চিনি দেওয়ার চেষ্টা করতেছে। মশলা মাখানোর পরে এই আমগুলোকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে সরিষার তেলে ভিজিয়ে নিলেই এই আচারটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন এই আচারগুলো হচ্ছে মা বানিয়েছে। এটা হচ্ছে তেলের আচার। এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে মিষ্টি আচার। আর এটাও হচ্ছে ঝাল, টক, মিষ্টি তেলে ভিজানো আচার। আর এটা হচ্ছে মিষ্টি ঝুরি আচার। আর এটা হচ্ছে ঝাল, টক, মিষ্টি ঝুরি আচার। আর এটাও কিন্তু তেলে ভিজানো ঝাল, টক আচার। চেষ্টা করবেন আচার সবসময় কাচের বয়ামে সংরক্ষণ করতে, এতে করে আচার ভালো থাকে। আজকের মতো এখানেই ব্লগ ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।